আমাদের এখানে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য ভেজাল, আবাসন সংকট, আমাদের এখানে নিরাপত্তার সংকট, আমাদের এখানে এখন যে পরিমাণ কিশোর গ্যাং, আপনারা মোহাম্মদপুরবাসীতে এটার 1 নম্বর। সারা ঢাকা শহরে আছে কিন্তু মোহাম্মদপুর চ্যাম্পিয়ন। হ্যাঁ, এত অভিযান চালায় এখানে কিন্তু এটা কোনো কন্ট্রোল করা যায় না। এই কিশোর গ্যাংকের মাধ্যমে মাদকের ব্যবসা, মাদকের আদান প্রদান, মাদক এখন এত সহজ হয়ে গেছে। পার্লামেন্টে আমাদের একজন মহিলা এমপি বলেছেন যে খাদ্য ভেজাল আছে কিন্তু মাদকে কোনো ভেজাল না, একেবারে নির্ভেজাল মাদক এখন খাবার টেবিলে চলে যাচ্ছে। এখন তো আর অর্ডার দেওয়ার জন্য কাউকে দূরে দিতে হয় না, ফেসবুকে অর্ডার দিলেই জায়গার মতো পৌঁছে যাবে। এবং এই অবস্থা চলছে। এখন গত জাতীয় নির্বাচনে আলহামদুলিল্লাহ আপনারা দেশবাসী এই প্রথম জামাতের প্রতি ব্যাপক আপনারা সমর্থন জ্ঞাপন করেছেন, আস্থা জ্ঞাপন করেছেন। বিশেষ করে রাজধানীতে আপনারা যে পরিমাণ আস্থা জ্ঞাপন করেছেন এটা কল্পনাতীত, অভূতপূর্ব, অবিস্মরণীয় বলা যায়। জামাত কিন্তু স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত রাজধানীতে একটাও পার্লামেন্ট মেম্বার, যা হয়েছে কিছু কাউন্সিল। এই প্রথম আমরা 5টা এমপি প্রার্থী দিয়েছিলাম সিটি নর্থে, 8টার মধ্যে আমরা ইলেকশন করেছিলাম 5টাতে ডাইরেক্ট জামাতের নামে। 5টার মধ্যে 4টাতে আপনারা আমাদেরকে জয়যুক্ত করেছেন, আর একটাতে 1,500 ভোটের ব্যবধানে ফেল দেখানো হয়েছে ঢাকা 17। এটা বিশ্বাসযোগ্য না। এখানে পরিকল্পিতভাবে ফেল দেখানো হয়েছে। আর আমাদের বন্ধুদেরকে আমরা 3টা, আমরা তো 11 জনের জোট, সেই জোটের শরিক 2 শরিককে আমরা দিয়েছিলাম 3টা, 1 শরিককে 2টা আর 1 শরিককে 1টা। 2টার মধ্যে ঢাকা 11টা আমাদের মজবুত গাঠি, তো সেখানে আমাদের শরিকদের একজন পাস করে আসছেন। আর ঢাকা আপনাদের 13, এই 13তে আমাদের আরেক শরিক মাওলানা মামুনুল হক সাহেবকে দেওয়া হয়েছিল। এখানেও 1,500-2,000 কোটির ব্যবধানে যে হারানো হয়েছে এটা অবিশ্বাস্য। এখানেও একটা কারসাজির মাধ্যমে তাকে হারানো হয়েছে, মানে তাকে পার্লামেন্টে দেখে দেওয়া হবে না। এরকম দারাজ কন্টেন্ট লোক গেলে তো মানে কথা বলতে চুপে চুপ রেখে কথা বলবে। তাদের দরকার হলো চুপ অপনমিত করে, নমনম করে, এরকম আপনার ফ্ল্যাটার লোক দরকার। এরকম মামুনুল হক সাহেবের মতো সাচ্চা দারাজ কন্টেন্ট লোক কথা বললে তো অসুবিধা, অনেক গোপন তথ্য তো বের হয়ে গেল। এই জন্য ওনাকে এখানে আনা হয়েছে। কার্যত আমরা একটা সিটেই হেরেছি 8টার মধ্যে, এটা হলো ঢাকা 18, যেখানে আমাদের ক্যান্ডিডেটটা ছিল জোটের একজন ক্যান্ডিডেট নবীন, আর ইলেকশনের কোনো অভিজ্ঞতা নাই, প্লাস সে পরিচিত হওয়ার আগেই ইলেকশনের সময় চলে আসছে। ওখানে আমরা 30,000 ভোটের ব্যবধানে 11 দিকে জোট হেরেছি। বাকি 7টাতেই বলতে হবে আমরা জয়যুক্ত হয়েছি। 4টাতে ডাইরেক্ট জামাত, একটাতে আমাদের জোটের এক শরিক একজন, আর 2টাতে জোরপূর্বক আমাদেরকে হারানো হয়েছে। তারপরও 8টা সিট মিলে আমরা 65,000 ভোট বেশি পেয়ে সরকারি দলের চাইতে টোটাল যোগ করলে 65,000 ভোট আমরা বেশি পেয়েছি। এটা একটা ভালো আমাদের জন্য পজিটিভ সাইন যে ঢাকা সিটিতে এখন আমাদের এমপিদেরকে যে আমরা ভোট দিয়েছেন, এমপিদের আবার ঢাকায় কিন্তু ডেভেলপমেন্ট ফান্ড খুব বেশি থাকে, সমাজ কল্যাণের কিছু ফান্ড থাকে, মসজিদ মাদ্রাসার কিছু ফান্ড থাকে। 80% ডেভেলপমেন্ট ফান্ড ঢাকায় সিটিতে থাকে হলো মেয়রের, 80%, আর বাকি 20% থাকে এমপিদের। তাহলে এমপিদেরকে যদি সাকসেসফুল করতে হয় এবং ঢাকাকে সত্যিকার অর্থে যদি ডেভেলপ করতে হয়, তাই যে এখানে শুরু করতে হবে তৃণমূল থেকে, কাউন্সিলর থেকে। আপনাদের সকল মাদকের আখড়া তৈল আপনার ওই বাসার আশেপাশে, তাই না, অলিতে গলিতে। তাহলে সংস্কারটা শুরু করতে হবে একেবারে অলিগলি থেকে। এমন কাউন্সিলর বানাইতে হবে যিনি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এতিমখানা কমিটি, বাজার কমিটি, বিভিন্ন ধরনের সমিতি, বাড়ি মালিক সমিতি, এগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে কিছু সামাজিক তৎপরতা এইসব ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে রাখতে হবে। এই যে সচিব সাহেব যে বললেন, আপনি যদি আপনার ওয়ার্ডটাকে একটা মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলেন, যে আমরা সবাই জাকাত দিব, দিয়ে আমাদের এখানে 10টা মসজিদ আছে, এই 10 মসজিদের মাধ্যমে আমরা গরিব খুঁজবো, গরিব খুঁজে যারা গরিব
তাদেরকে এমনভাবে পুনর্বাসিত করব যে আমাদের ওয়ার্ডে ভিক্ষা নেওয়ার মতো কোনো গরিবই থাকে। চাইলে এটা সম্ভব। আমরা যদি দায়িত্ব পাই, মসজিদগুলোকে সমাজ গঠনের একটা বিরাট হিসাবে আমরা ভূমিকা রাখার জন্য ব্যবস্থা নিই। সামাজিক যে সংগঠনগুলো আছে, অনেক সামাজিক সংগঠন আছে, কিন্তু তারা নানা সামাজিক কাজগুলো এগুলোকে যদি অর্গানাইজ করে একটা সেন্ট্রাল জায়গা থেকে যদি পরিচালনা করা হয়, তাইলে এগুলো দিয়ে সমাজ থেকে অনেক ধরনের সুবিধা নেওয়া যাবে। যারা দরিদ্র আছে তাদের সুবিধা নেওয়া যাবে, এবং এখানে সমাজে যে সিকিউরিটির যে ঘাটতিগুলো আছে, সামাজিক যে সিকিউরিটির যে ঘাটতিগুলো আছে, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডকে সিকিউর করি, যে আমাদের ওয়ার্ডে আমরা এমনভাবে ঐক্যবদ্ধ থাকবো যে এখানে কোনো সামাজিক সংঘাত কিংবা সামাজিক অপরাধ যেগুলো আছে এগুলো হবে না। সবাই যদি আমরা সচেতন হই, তাহলে ওয়ার্ড থেকে কিন্তু আমরা সংস্কার শুরু করতে পারবো। ওয়ার্ড থেকে আপনার সেই মেয়র পর্যন্ত যদি আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে এখান থেকেই পরিবর্তনের মূল সূচনাটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, সেই নির্বাচন আমাদের সামনে আছে। আপনারা বিগত জাতীয় নির্বাচনে যেভাবে ভূমিকা রেখেছেন পরিবর্তনের পক্ষে, সেই ধারাটা যদি আমরা এখানে বহাল রাখতে পারি, এবং আমরা যদি এটা চিন্তা করি যে আমরা এমন একটা ফেয়ার অ্যান্ড জাস্ট সোসাইটি কায়েম করব যেখানে দারিদ্রতা থাকবে না। কিভাবে থাকবে না? তারা সিটি কর্পোরেশন তার ব্যবসা করবেন, কিন্তু সিটি কর্পোরেশন চাইলে ব্যবসার জন্য উপযোগী পরিবেশ তৈরি করবে, মানুষের চাকরি পাওয়ার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে পারে। মেয়র স্টার্ট আপ ইনকিউবেশন সেন্টার করে সেখানে যদি আমরা ফ্রি স্পেস দিতে পারি, আমরা আমাদের ইয়াং জেনারেশনকে যদি ল্যাপটপ দিতে পারি, কম্পিউটার দিতে পারি, ফ্রি মেন্টরশিপ দিতে পারি, তাদেরকে যদি আমরা আইনি সহযোগিতা দিতে পারি, তাদেরকে যদি আমরা ফান্ড দিয়ে সহযোগিতা করতে পারি, আপনি কর্জে আসানা দেন। আমরা যদি দায়িত্ব পাই, সরকারি সোশ্যাল ফান্ড যেগুলো আছে এটা তো 100% ইনশাল্লাহ ইউজ করা যাবে। এর পাশাপাশি আমরা চাইলে কর্জে হাসানা ফান্ড করতে পারি ওয়ার্ডে ওয়ার্ডে। এমনি যে কাউকে বললে যে আপনার বছরের আয় থেকে 10,000 টাকা আপনি কর্জে হাসানা ফান্ডে দেন, পরে মার্কেট দিয়ে দেন, এটা আপনি কিয়ামতের দিন যে পাবেন। এরকম একটা বলে 500 লোক পাবেন। তাহলে 500 লোক যদি 10,000 করে দেয়, তাহলে এই 5 কোটি টাকা দিয়ে আপনি চাইলে কমপক্ষে 50 জনকে বা কমপক্ষে 100 জনকে আপনি ব্যবসার পুঁজি দিতে পারবেন। তাহলে সামাজিক উদ্যোগের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের সমাজ থেকে দারিদ্র্য দূর করা, কর্মসংস্থান তৈরি করা, সরকারি যেগুলো আছে তো আছেই, এর বাইরে বেসরকারি উদ্যোগও কিন্তু এটা করা সম্ভব। আজকে সারা পৃথিবীতে যে রিমোট জবগুলো আছে, এখানে দক্ষ লোকের খুব অভাব, এখানে এক্সপার্ট লোকের খুব অভাব। আমরা যদি সেই এক্সপার্টিস তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের তরুণ যুবকরা এই যে মাদকের দিকে ভিড়তেছে, দৌড়ে গেছে, আমরা যদি এটা রোল করে দিই যে তোমাকে আমরা ফ্রি শিখাবো কম্পিউটার, তোমাকে আইসিটি শিখাইবো ফ্রি 3 মাস 6 মাস 1 বছরে, যার যার মেধা অনুযায়ী, তারপরে তুমি জব সার্চ করবা, সারা দুনিয়া তোমার জবের জায়গা, তুমি রিমোট জব সার্চ করো, তুমি দেশে করো, তুমি জব করবা, আয় ইনকাম করবা, তাকে একটা আইনের শাসনের মধ্যে আনতে হবে, অসুস্থ নামাজ পড়বা, মা বাবাকে মান্য করবা, তোমার বউ থাকলে বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে বেড়াবা, তাদেরকে নিয়ে চাইনিজ খাবা, মা বাবাকে নিয়ে খাবা, তাদেরকে নিয়ে। আমি চায়নায় গেছিলাম কত বছরে বোধহয়, বা তার আগের বছরের জানুয়ারিতে, চাইনিজ গভর্নমেন্টের আহ্বানে আমাদের 10 সদস্যের একটা টিম আমরা রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম। আমার খুব কিউরিয়াসিটি জাগলো যেদিকে এদিকে ইয়াং ছেলেমেয়েরা কি করে। আমাদের এখানে তো চান্স পাইনি পার্কে বৈশা, স্কুল কলেজ বাদ দিয়ে আড্ডারে। আমি এয়ারপোর্ট থেকে শুরু করে তাদের অনেকগুলো প্রভিন্স আমি গিয়েছি, ছেলেমেয়েরা ঠায় দাঁড়িয়ে আছে, সব জায়গায় কাজ করতেছে, এয়ারপোর্টে দেখলাম। কিন্তু ডাইনে ভাবে ছেলে মেয়ে উভয় কিন্তু আছে, একটা ছেলে আরেকটা মেয়ের দিকে তাকাবার আমি কোনো সুযোগ দেখলাম। এমন ডিসিপ্লিন এবং এমন প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের ছেলেমেয়েদের কোনো কাজ নেই, মাস্টার্স 4টা পাস করিয়া ফেসবুকে এসে বলতেছে যেহেতু এই মাস্টার্সের কোনো দাম নাই আমি আত্মহত্যা করি। কি শিক্ষা ব্যবস্থা, কি আমাদের সামাজিক ব্যবস্থা! মাস্টার্স পাস করা তার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, অথচ মাস্টার্সে তো কোনো দরকার নেই, একেবারে গন্ধমুক্ত। তাকেও তো আমরা কম্পিউটার শিক্ষা দিতে পারি, তাকে তো আমরা আইসিটি শিক্ষা দিতে পারি, তাকে তো আমরা একটা জবের ব্যবস্থা করতে পারি।
এটা দরকার শুধু উদ্যোগে, দরকার শুধু ইচ্ছা, দরকার শুধু একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজের। এবং আমরা আমাদের এই যে যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, আমরা যদি চাই এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের ছেলেদেরকে যদি ওইসব বড় বড় প্রতিষ্ঠানে নিয়ে ইন্টার্নশিপ করায়, তাদেরকে ওখানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দায়িত্বের অভিজ্ঞতা অর্জন করায়, তারপর তারা ওখানে ওইসব প্রতিষ্ঠান তাদেরকে পার্ট টাইম চাকরি দিবে। এসএসসি পরীক্ষা পাস করে 4 ঘন্টা কাজ করবে, ইন্টারমিডিয়েট পাস করে দরকার 5 ঘন্টা করবে, সে মাসে 30-40,000 50,000 ইনকাম করবে। তার তো বাবার পকেট থেকে পয়সা নিয়ে মাস্টার পাস করার দরকার নেই। আমাদের ওয়ার্ল্ডের কোনো জায়গায় এটা নাই। 18 ওভার আর কোনো ছেলে মেয়ে মা বাবার পকেট থেকে টাকা নেয় না, তারা আলাদা হয়ে যায়। আর আমাদের এখানে আপনি মাস্টার্স, তারপরে আরেকটা মাস্টার্স, তারপরে আরেকটা ডিগ্রি, ডিগ্রি করতে করতে ডিগ্রি বোঝায় ওর মাজা আগেই ভেঙে। এই যে একটা মানদাতা আমাদের, এই যে একটা মানে একটা পিছনের যে আমাদের পুরাতন যে অভ্যাস, এই অভ্যাস থেকে বেরিয়ে এসে আমাদের টোটাল ব্যবস্থাপনাটা কি দেনে সাজাতে হবে। এটা এই সরকার কি করবে না করবে আমাদের সরকারের দিকে তাকানোর দরকার নাই। একবার আমাদের সিটিকে আসেন আমরা সবাই মিলে যে আমরা আমাদের সিটির মধ্যে পরিবর্তন এনে আমরা সরকারকে তো পথ দেখাতে পারি যে এইটা একটা সিটি, এটা লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টের থেকে যদি এগুলো করা যায় তাহলে রাষ্ট্রভাবে তো এই হাত আরো অনেক বড়, সেটা আরো করা সম্ভব। তো সেটা কিছু দেখাবার জন্য একবার আমরা সবাই মিলে কি সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের সিটি 54 বছরে যেভাবে চলেছে এইভাবে চলতে না দিয়ে আমরা একটা পরিবর্তন এখানে আনবো, এবং সেই পরিবর্তনের জন্য সবাই আমরা একযোগে কাজ করব। এইটার ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে? সবাই তো পরিবর্তন চান। কারা কারা চান দিকে একটু হাত তুলে দেখাতো। পরিবর্তন চান সবাই, আলহামদুলিল্লাহ। তো এই পরিবর্তনের পক্ষে আমরা কাজ করা লাগবে না, এমনি এই পরিবর্তন হয়ে যাবে। এখন থেকে কিছুটা ডিসকাশন শুরু করতে হবে, এখন থেকে কিছুটা আলোচনা শুরু করতে হবে, এখন থেকে কিছুটা ভূমিকা রাখতে হবে। আমরা গত 10 ইয়ার্স থেকে এই লিফলেটটি এখানে আনছেন আপনারা, আমরা এইগুলো গোপন করে রাখবো, কারণ মানুষ দেখলে তো জেনে যাবে, তাই না? এই জাতীয় প্রোগ্রামে যদি না আনেন তো কোন প্রোগ্রামে আনেন? আপনার সেক্রেটারি কে? কি সেক্রেটারি সব? এই জাতীয় প্রোগ্রামে যদি লিফলেট না আনেন তাহলে আনবেন কোন প্রোগ্রামে? তো আমরা গত 10 ইয়ার্স থেকে এমন কিছু সার্ভিস এখানে সোশ্যাল সার্ভিস দিচ্ছি। ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই তাইলে আমরা একটা সিঙ্গেল সমন্বিত অ্যাপের মাধ্যমে আপনাদের জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স এবং আপনাদের সেবা রিলেটেড প্রত্যেকটা কাজ ঘরে বসে করতে পারবেন। এটা আজকালকে আহামরি আমি নতুন কিছু বলছি না, শুধু অ্যারেঞ্জমেন্ট করা দরকার। কিন্তু আমাদের চলমান প্রচলিত প্রশাসন যারা আছে তারা করবে না কেন? আপনি হোল্ডিং ট্যাক্স দিতে যদি অফিসে না যান, হোল্ডিং ট্যাক্স অনলি হলো 5,000 আপনার কথার কথা। আপনি অফিসে গিয়ে যখন বলতেছেন, ও বলতেছে স্যার আপনি তো ট্যাক্স দিবেন, আজকে তো পারবেন না, এটা সময় লাগবে 1 সপ্তাহ 10 দিন রেডি করতে। আর স্যার আপনি 15,000 টাকা দিয়ে যান, এটা আমি রেডি করতাম। আপনার ট্যাক্স কত? সরকারের 5,000, আর এটা রেডি করতে দেওয়ার জন্য দিতে হবে কয় হাজার? 15,000। এই দেশে আমরা বাস করি, লজ্জা লাগে। তা আপনি তার কাছে যাওয়ার দরকার কেন? এখন পুরো দুনিয়া ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা ডিজিটাল সেই অ্যাপ করব, যে অ্যাপের মাধ্যমে আপনাকে ওর কাছে যাওয়া লাগবে না। আপনি ঘরে বসেই আপনার নাতিটাই হোল্ডিং ট্যাক্স দিয়ে দিবে, ওর কাছে তো 15 পয়সাও আপনার দেওয়া লাগবে। তো এইটা আমরা ওই দায়িত্ব পাওয়ার আগেই এখন অলরেডি একটা অ্যাপ করেছি। ওই লিফলেটটা আপনারা দেখতেন, ওখানে www.nagorikseba.net নামে আমরা একটা অ্যাপ করেছি। যে অ্যাপে ঢুকে আপনার নাম, টেলিফোন নাম্বার এবং হোল্ডিং নাম্বার দিলে এনি কাইন্ড অফ আপনার সহযোগিতা, আমার একটা অ্যাম্বুলেন্স দরকার লিখলে পারলে আমরা সাথে সাথে বলে দিব যে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমার একজন ডাক্তার দেখাতে হবে, এই বিষয়ে একজন ভালো ডাক্তার, সিনিয়র ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দরকার, আপনাকে হেল্প করা হোক। আপনি বলেন যে আমার ফিজিওথেরাপি দরকার, ফিজিওথেরাপিস্ট বাসায় চলে যাবে। আপনি বলেন আমার ব্লাড দরকার, এ পজিটিভ ব্লাড ডাটা আপনার পৌঁছে যাবে, যদি এটা পসিবল হয়। যত বড় সার্ভিস হোক 100% কেউ সবসময় বলবে না যে আমি পারবো।
আপনি ইবনে সিনা হাসপাতালে অনেক শয্যা আছে, আপনি সবসময় দিয়ে তার কেবিন পাবেন না। এরকম যখন পারা যাবে না, সেটা বলা হবে যে সরি, আমরা এই মুহূর্তে প্রস্তুত না। বাকি আপনার জীবনের সাথে রিলেটেড, আপনার এসি নষ্ট হয়েছে, এসিটা মেরামত করাবে, আপনার টেকনোলজি চলে যাবে বাসায়, আপনার ফ্রিজটা নষ্ট হয়েছে, চলে যাবে বাসায়। এই ধরনের সমস্ত সেবামূলক কাজগুলো আমরা গত 10 ইয়ার্স থেকে মানুষকে দিচ্ছি। আমাদের 20টা টেলিফোন নাম্বার আছে এই লিফলেটে, আপনারা পাবেন আশা করি যাওয়ার আগ দিয়ে। সেই সামাজিক কাজগুলোকে আপনারা মেহরবানি করে ইউজ করবেন এবং আপনাদের অধীনস্থ বা আপনাদের বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদেরকে আপনারা, এটা দিয়ে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে আসলে একটা স্থানীয় সরকারের যারা নেতৃত্ব থাকবে তারা কতটা জবাবদিহিমূলক হওয়া দরকার এবং তাদেরকে মানুষ কতটা কাছে পাওয়া দরকার, তার একটা মিনি নজরানা শুধু এখানে দেওয়া হয়েছে। এটা তো অ্যাকচুয়াল হবে যদি আপনারা সবাই মিলে সেরকম লিডারশিপ তৈরি করতে পারেন, তাই সেটা প্রকৃত ঘটনা, প্রকৃত উদাহরণ তো সেই সময় সেট করা হবে। কিন্তু এটা যে পসিবল তার একটা মিনি উদাহরণ সেই জায়গায় পেশ করার চেষ্টা করা হবে।